যেহেতু আমরা লজিস্টিক রিগ্রেশন দিয়ে একটা ছোটখাটো মডেলকে তৈরি করে ফেলছি, সেহেতু আমার মনে হয় একটা ছোটখাটো প্রজেক্টও করে নেওয়া উচিত। এটার জন্য আমি একটু নতুন একটা ডাটা সেটকে এখানে নিয়ে আসবো, কপি করে পেস্ট করে দিব এবং এটা হচ্ছে আমাদের ডাটা সেট এবং আমি এখনই এক্সপ্লেন করতেছি যে এই ডাটা সেটের কাজটা কি হবে। নতুন একটা নোটবুক ফাইল তৈরি করব যেটার নাম দিতে হবে logistic_project.ipynb। আমি বানানে ভুল করছি, আপাতত এটা ইগনোর করে যাবো, কোনো দরকার নেই ওটা মনে রাখার। এবং আমরা এখন কাজ শুরু করে দিতে পারি। কার্নেলটা সিলেক্ট করে নিতে হবে, mlenv সিলেক্ট করে নিলাম এবং সবার প্রথমের কাজ হবে সকল ধরনের প্রয়োজনীয় লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করে নিয়ে আসা। তো এই ক্ষেত্রে আমি pandas numpy এই সকল জিনিসগুলোকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। সো ইম্পোর্ট numpy as np, ইম্পোর্ট pandas as pd, ইম্পোর্ট sklearn। এটা ইম্পোর্ট করার কোনো দরকার ছিল না, আমাদের seaborn ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। সো ইম্পোর্ট seaborn as sns এবং আমি matplotlibটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। সো matplotlib.pyplot as plt এবং আমার রেফারেন্স আবারও অফ হয়ে গেছে। আমি জানি না কেন এরকমটা হয়। আমি যখনই VS কোডের নতুন একটা উইন্ডো ওপেন করি আমারে সকল ধরনের রেফারেন্স দেওয়া বন্ধ করে দেয়। সো সবকিছু আমি নিজে হাতে টাইপ করতে চাই না, আরেকবার রিলোড করে নেব এবং আশা করি এখন এটা কাজ করবে। সো লেটস সি। হ্যাঁ, এখন এটা কাজ করতেছে এবং আমি সি বর্নের জায়গায় সি ব্রন লিখছি। ওয়াও, এবং rn ঠিক করে দিলাম, রান করে দিব এবং এরর চলে যাওয়ার কথা। এন্ড নাও আমরা ডাটাটাকে একটু লোড করে নেব। ডাটা সেটের নাম হচ্ছে advertising.csv। তো আমি ফাইল নেমটাকে জাস্ট কপি করে নিব এখান থেকে এন্ড আমরা পান্ডাসকে ব্যবহার করব আমাদের ডাটাটাকে ইম্পোর্ট করে নিয়ে আসার জন্য। সো আমরা ডাটা ইজ ইকুয়ালস টু pd.readcsv মেথডটাকে ব্যবহার করতে পারি। এটার ভেতরে ডাইরেক্টলি আমি জাস্ট পেস্ট করে দিব এন্ড রান করে দিলে আমাদের ডাটাটা চলে আসবে। আমি ডাটার হেডটাকে একটু দেখে নিতে চাই যে ডাটাটা দেখতে কিরকম এবং এখন আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে যে আমরা এখানে কি দেখতে পারতেছি। আসলে এটা হচ্ছে কোনো একজন ইউজারের ডেইলি ইন্টারনেটে থাকা এবং কোনো একটা ওয়েবসাইটের জন্য সে কত সময় পার করে এবং সে কতগুলা অ্যাডের ভেতরে স্বেচ্ছায় ক্লিক করে সেটার একটা ডাটা সেট। সো এই কারণে আপনারা দেখতে পারবেন যে এখানে অনেকগুলা নিউমেরিক ভ্যালুজও আছে, সাথে সাথে অনেকগুলা ক্যাটাগরিক্যাল ভ্যালুজও এখানে আছে। কারণ একজন ইউজার কোনো একটা সাইটে থাকা অবস্থাতে যদি কোনো একটা অ্যাড তার চোখে না লাগে তাহলে সে নিজে থেকে কোনো দিনই ওই অ্যাডে ক্লিক করবে না দেখার জন্য। সো এই ক্ষেত্রে আমরা এখানে ওই ইউজার কতক্ষণ ধরে ইন্টারনেটে থাকে, সাথে সাথে সাইটটাতে কতক্ষণ ধরে থাকে, তাদের এজ কত, এরিয়া অফ ইনকাম কি, তারপর অ্যাডের টপিক কি, তারপরে ইউজারের সিটি, ইউজারের জেন্ডার মেইল নাকি না। এই ক্ষেত্রে আমার মনে হইতেছে এটা আগে থেকেই এখানে ওয়ান হট এনকোডের অবস্থাতেই আছে, এই কারণে শুধু মেইল লেখা আছে, না হলে আমাদের ফিমেলও দেখা উচিত ছিল। বাট আমরা এখান থেকে বুঝতে পারতেছি যদি মেইল না হয় তাহলে অবশ্যই ফিমেল তো হবেই। অ্যান্ড দেন ফাইনালি কান্ট্রি এবং সে কখন ওই সাইটে ঢুকছে ওইটার একটা টাইম স্ট্যাম্প অ্যান্ড সাথে সাথে ক্লিক অন অ্যাড নামক একটা কলাম এখানে অ্যাড করা হয়েছে। এবং আমরা বুঝতেই পারতেছি যেহেতু আমরা লজিস্টিক রিগ্রেশনকে ব্যবহার করব, এই ক্ষেত্রে সবচেয়ে অবভিয়াস টার্গেট কলাম হতে পারে ক্লিকড অন অ্যাড কলামটা। সো এই ক্ষেত্রে আমি কিছু ইনফরমেশন এখন দেখে নিতে চাই মিসিং ভ্যালু আছে কিনা সেটা বোঝার জন্য। তো এই ক্ষেত্রে আমি data.info মেথডটাকে রান করব অ্যান্ড একটু দেখি, আমি দেখতে পারতেছি কোনো ধরনের মিসিং ভ্যালুজ নাই আমাদের ডাটা সেটে। বাইচে গেছি ভাই, আমার তেমন কোনো ক্লিনিং প্রসেসের দিকে যাইতে হবে না এবং প্রত্যেকটা ফিচারই আমি দেখতে পারতেছি কমপ্লিটলি ফিল্ড এবং সেগুলোর ডাটা টাইপটাও আমি এখানে দেখতে পারতেছি। সো এই ক্ষেত্রে আমাদের ক্লিকড অন অ্যাড টার্গেট কলামের ডাটা টাইপটা হচ্ছে ইন্টিজার, টাইম স্ট্যাম্পটা এখানে অবজেক্ট আকারে দেওয়া হয়েছে, কান্ট্রিটাও এখানে একটা অবজেক্ট আকারে দেওয়া হয়েছে, সাথে সাথে অ্যাড টপিক লাইন এবং সিটি এই দুইটাও এখানে অবজেক্ট আকারেই দেওয়া হয়েছে। এবং আমার মনে হয় অ্যাড টপিক লাইন, সিটি, তারপর কান্ট্রি এগুলো এখানে ক্যাটাগরিক্যাল ভ্যালু আকারেই কাজ করতেছে। তো আমি জাস্ট একটু চেক করে নিব এগুলো ক্যাটাগরিক্যাল ভ্যালু কিনা। তো সবার প্রথমে আমি অ্যাড টপিক লাইনটাকে দেখতে চাই। সো আমি এটাকে কপি করে নিলাম এবং ডাটা থেকে অ্যাড টপিক লাইনটাকে নিয়ে নিব এবং এটার ইউনিক ভ্যালুগুলোকে আমি দেখে নিতে চাই। সো ইউনিক ভ্যালুগুলো কি কি হবে, জাস্ট সিম্পলি যদি দেখি এখানে অনেকগুলো ইউনিক ভ্যালু আছে এবং আমি নাম্বার অফ ইউনিক ভ্যালু দেখতে চাই। সো অ্যান ইউনিক মেথডটাকে রান করবো এবং সবগুলা ইউনিক ভ্যালু, তার মানে এইটা আসলে ক্যাটাগরিক্যাল ভ্যালু না,
এটা ধরতে গেলে কন্টিনিউয়াস ভ্যালু কিন্তু অবজেক্ট, এবং যেহেতু প্রত্যেকটা অবজেক্ট এখানে কমপ্লিটলি আলাদা, আমাদের রো আছে এখানে 1000টা, সাথে সাথে এখানে অ্যাড টপিক লাইনের ভেতরে ভ্যালু আছে 1000টা, তার মানে 1000টা ভ্যালুর জন্য আমরা 1000টা আলাদা আলাদা অ্যাডকে দেখতে পারতেছি। অ্যান্ড এইটার সাথে ধরতে গেলে ইউজার কোনো একটা অ্যাডে ক্লিক করবে কিনা সেটার একটা ভালো সম্পর্ক থাকলেও এটা তেমন ইফেক্ট ফালানোর কথা না, কারণ প্রত্যেকটা ভ্যালুই এখানে ইউনিক এবং এইটা কোনো অর্ডার মেনটেন করে না। তার মানে প্রত্যেকটা ভ্যালু, এখানে 1000টা টপিক লাইন আছে, প্রত্যেকটার জন্য আমরা কোনো ধরনের প্রায়োরিটি সেট করতে পারবো না যে এই অ্যাডটা হইলেই ইউজার বেশি ক্লিক করছে। সো আমাদের এটা রাইখা কোনো লাভ নেই আমার মনে হয়। সো আমি জাস্ট এটাকে রিমুভ মেরে দিতে পারি অ্যান্ড আমি নিচে আর একটা কোর্সেলকে তৈরি করব, যেটার ভেতরে আমি ডাটা ডট ড্রপ মেথডটাকে ব্যবহার করতে পারি। এটার ভেতরে আমি কলামসগুলোকে বলে দিতে চাই। সো প্রথম কলাম পেয়ে গেলাম ড্রপ করার জন্য, সেটা হচ্ছে অ্যাড টপিক লাইন। তারপরে আরেকটা অবজেক্ট কলাম আছে, সেটা হচ্ছে সিটি, এবং দেখি এইটার কি অবস্থা। তো এখানে আমি সিটি এর ইউনিক ভ্যালুর সংখ্যা দেখতে চাইতেছি, এবং এই ক্ষেত্রেও আমি অলমোস্ট 1000-এর কাছাকাছি ভ্যালুস দেখতে পারতেছি, এবং সিটিকেও আমি কোনো অর্ডারে ফালাইতে পারি না। তো অ্যাগেন এইটাও আমার মনে হয় ড্রপ করে দিতে হবে। সো আমি এটাকেও ড্রপ করে দিতেছি এখান থেকে। অ্যান্ড ফাইনালি আমার আরও দুইটা আছে, সবগুলাই চেক করতে হবে, কান্ট্রি এবং টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প আমি এখনই বলে দিতে পারতেছি যে এটার সাথে অ্যাডে ক্লিক করার কোনো সম্পর্ক নাই। একজন ইউজারের কাছে একটা অ্যাড যে কোনো সময় আসতে পারে এবং সেই ইউজারটা ওই অ্যাডের ভেতরে ক্লিক করতে পারে যে কোনো সময়। সো কোনো একটা সময়ের বেসিসে কোনো একটা অ্যাডে ক্লিক হবে কিনা সেটা আসলে কোনোভাবেই টাইম স্ট্যাম্পের উপরে ডিপেন্ড করে না। সো আমি টাইম স্ট্যাম্পটাকেও এখানে ঢুকায় দিব। অ্যান্ড কান্ট্রির ক্ষেত্রে আমি একটু চেক করার চেষ্টা করব যে কান্ট্রি কোনো ধরনের ইউনিকনেস রাখে কিনা। সো কান্ট্রি রান করে দিলাম, এবং এখানে ওয়ার্ল্ডের সব কান্ট্রি আছে, লিটারালি 237টা কান্ট্রি, 237টা কান্ট্রি আছে। আমি কোনটার প্রায়োরিটি দিব ভাই? 1000 ডাটার ভেতরে ওয়ার্ল্ডের সব কান্ট্রি জায়গায় আছে। সো আমার এই ক্ষেত্রে হাসা ছাড়া আর কিছুই নেই। আপনারা খুব সম্ভবত বুঝতেই পারতেছেন যে এটার সাথেও কোনো একটা অ্যাডে ক্লিক করার কোনো সম্পর্ক থাকার কোনো দরকার নাই। সো এটাকেও আমি ঢুকাই দিলাম। লিটারালি শুরুতেই আমি সব অবজেক্টকে ফালাই দিতেছি। আমি ভাবছি কোনো একটা ক্যাটাগরিক্যাল ভ্যালু থাকবে, কিন্তু এই ক্ষেত্রে কোনো অবজেক্টই আসলে ক্যাটাগরিক্যাল না। অ্যান্ড আমি এটাকে ইন প্লেস ইজ ইকুয়ালস টু ট্রু করে দিব যেন পার্মানেন্টলি হয়ে যায়। অ্যান্ড আমি এখন এটাকে রান করে দিতে পারি, তাহলে আমাদের ডাটা থেকে সকল আগাছা কলামগুলো গায়েব হয়ে যাবে। আমি একটু দেখবো আমাদের ইনফরমেশনের মাধ্যমে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং হ্যাঁ কলামগুলোই আছে। আমি কি কান্ট্রি লিখিনি? আমি সিটি লিখছি। দেখছো অবস্থাটা? সো আমার আবারও কমান্ডটা রান করতে হবে, কেমনটা লাগে। সো ডাটা ডট ড্রপ কলামসের ভেতরে আমি কান্ট্রি কলামটাকে দিয়ে দিতে পারি এবং ইন প্লেস ট্রু করে দিব। সো ইন প্লেস ইজ ইকুয়ালস টু ট্রু রান করে দিব, এবং এখন একটু দেখার চেষ্টা করব, তাহলে দেখব যে আমাদের ডাটা থেকে সব আগাছা কলামগুলো সরে গেছে এবং শুধুমাত্র নিউমেরিক কলামগুলো আছে। এবং এই নিউমেরিক কলামের ভেতরে আমরা এখন একটু এক্সপ্লোর করার চেষ্টা করব যে এখানে কোনো ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাই কিনা, অথবা কোনো অ্যাবনর্মালিটিস আমরা এখানে দেখতে পারি কিনা। তো সবার প্রথমেই যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের টার্গেট কলামের সাথে বাকি কলামের সম্পর্কটা কিরকম। তো আমি এখানে একটা জয়েন্ট প্লটের মাধ্যমেই জাস্ট একটু দেখে নিব যে আসলে কোনো একটা কলামের সাথে আমাদের টার্গেট কলামের সম্পর্কটা কিরকম। তো এসএনএস ডট জয়েন্ট প্লট, এবং এটার ভেতরে আমি ডাটা আকারে ডাটাটাকে পাঠিয়ে দিতে পারি। এক্স অক্ষ বরাবর আমি ডেইলি টাইম স্পেন্ড অন সাইট এই কলামটাকে নিয়ে নিব। সো এক্স ইজ ইকুয়ালস টু কোটেশনের ভেতরে এটাকে দিয়ে দিব, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর আমি টার্গেট কলামটার নামটাকে দিয়ে দিতে পারি। সো টার্গেট কলামটা হচ্ছে ক্লিক অন অ্যাড, এটার সাথে সম্পর্কটা কিরকম সেটা একটু দেখে নিতে চাই। অ্যান্ড টাইপ করে দিলাম, অ্যান্ড আমি আর কোনো কিছু কি করবো এখানে? না, আমি জাস্ট রান করে দিব, এবং এখানে দেখতে পারতেছি যে এটা একটা ক্যাটাগরিক্যাল ডিস্ট্রিবিউশন আমাদেরকে দিতেছে, এবং আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে একজন ইউজার 50 ঘন্টার বেশি যদি ওই ওয়েবসাইটে থাকে তাহলে তার কোনো একটা অ্যাডে ক্লিক না করার পসিবিলিটিটা একটু বেশি। কিন্তু একজন ইউজার কত সময় ধরে একটা ওয়েবসাইটে আছে সেটার উপরে ডিপেন্ড করে অ্যাডে ক্লিক করাটা
আসলে একটা খুবই নরমাল ডিস্ট্রিবিউশনের মধ্যেই আছে। সো আমরা এখানে যেহেতু একটা ক্যাটেগরিক্যাল কলামের সাথে একটা নিউমেরিক কলামের সম্পর্ক দেখতেছি, সেহেতু আমার মনে হয় একটা বক্স প্লট এখানে তৈরি করে নেওয়া উচিত। তাহলে আমরা বেটার ওয়েতে এটাকে দেখতে পারবো। সো এখানে আমি একটা বক্স প্লটকে তৈরি করে নেব। বারবার বক্স এন্ড প্লট লিখে ফেলি আমি। সো বক্স প্লটকে নিয়ে নিলাম অ্যান্ড আমি এক্স এবং ওয়াইকে একটু ইন্টারচেঞ্জ করে দেব। সো এক্স অক্ষ বরাবর আমি দেখতে চাই আমাদের ক্লিকড অন অ্যাডটাকে, এবং ওয়াই অক্ষ বরাবর দেখতে চাই যে ডেইলি টাইম স্পেন্ড অন সাইটটা কিরকম। অ্যান্ড এখন যদি দেখি তাহলে আমরা একটা ক্লিয়ার পিকচার এখানে পাইতেছি। যারা এই ওয়েবসাইটে অনেক সময় পার করে তারা আসলে অ্যাডের ভেতরে ক্লিক অনেক কম করে, কিন্তু যারা নর্মালি মাঝে মধ্যে জাস্ট ওয়েবসাইটে ঢুকে যায় তারা অ্যাডে ক্লিক করে অনেক বেশি তাদের থেকে। সো এই ডিস্টিংশনটা দেখা এখন আমার কিউরিওসিটি জাগতেছে যে আমাদের এই ডাটা সেটের ভেতরে দুইটা নিউমেরিক কলামের ভেতরেও কি এরকম কোনো ডিস্টিংশন আছে কি না। সো ওইটা আমার দেখে নেওয়া উচিত। সো এখানে আমি জয়েন্ট প্লটকে আরেকবার তৈরি করব, কিন্তু এবার দুইটা নিউমেরিক কলামের জন্য। সো ডাটা ইজ ইকুয়ালস টু ডাটাতে সেট করে দিলাম, এবং এক্স অক্ষ বরাবর লেটসে আমি দেখতে চাই কোনটা দেখবো, আমি ডেইলি টাইম স্পেন্ট অন সাইট এবং এইজটাকে দেখতে চাই। লেটসে আমরা এটাই করতে চাই এখানে। সো এক্স অক্ষ বরাবর আমি ডেইলি টাইম স্পেন্ট অন সাইটটাকে দেখবো, এবং ওয়াই অক্ষ বরাবর আমি এইজ কলামটাকে দেখতে চাই। অ্যান্ড এই ক্ষেত্রে আমার আর এক্সট্রা কোনো কিছু অ্যাড করার দরকার নেই। আমি রান করে দিলে এখানে আমাদের ডাটাটা একটা কমপ্লিট সার্কেলের মতো আছে, যদি আপনারা লক্ষ্য করেন একেবারে কমপ্লিট একটা সার্কেলের মতো, এবং আমি এই দিকে একটা ক্লাস্টার দেখতে পারতেছি, বাকি ডাটাগুলো খুব ছড়ায়া ছিটায় আছে, এবং আমরা আসলে এখান থেকে একটা ভালো পিকচার পাইতেছি না, এবং মাঝে মধ্যেই আপনার ডাটা আপনাকে মিসলিড করতে পারে এভাবে। এবং এটা কমপ্লিটলি শিওর হওয়ার জন্য আপনারা একটা টেকনিক খাটাইতে পারেন। আমি এখানে অনেক অগোছালো ডাটাকে দেখতে পারতেছি এবং বুঝতেই পারতেছি যে এখানে একটা ছোটখাটো ক্লাস্টার আছে, এবং অন্য কোথাও কি এরকম ডাটা ক্লাস্টার আছে কিনা সেটা আমার বুঝতে হবে। এবং ক্লাস্টার থাকাটা ভালো, এরকম ডিভিশন তখন আপনি দেখবেন আপনার ডাটাতে, তখন আপনার বুঝে নেওয়া উচিত যে এটা একটা ভালো দিক, আপনার মডেলটা এই প্যাটার্নটা আরো ভালোভাবে ধরতে পারবে, এই জিনিসটা আপনি শিওরিটি পাইতে পারেন। সো এই ক্ষেত্রে আমি কেডিটাকে ট্রু করে দিব। সো কেডি ইজ ইকুয়ালস টু ট্রু, এবং রান করে দিয়ে দেখি যে কি হয়। এখানে বলতেছে একটা এরর দেখাচ্ছে, আমি এখানে ভুল আর্গুমেন্ট ব্যবহার করছি, এখানে আমার কাইন্ড ব্যবহার করতে হবে। জয়েন্ট প্লটের ক্ষেত্রে আমি কেডি আর্গুমেন্টকে পাই না, সো কাইন্ড কোটেশনের ভেতরে দিয়ে দিতে হবে কেডি। এখন রান করে দিলে আমি কেডি প্লটটাকে দেখতে পারবো, এবং এখানে আমি আমার সেই সন্দেহটার সুরাহা পাইতেছি যে হ্যাঁ আসলে এখানে একটা ক্লাস্টার আছে, এবং এই দিকে খুবই সূক্ষ্ম একটা ক্লাস্টার আছে। এবং আমরা আমাদের এই কেডি প্লটটা দেখা তেমন কিছু আসলে বুঝতে পারতেছি না, এটা একটু ঝামেলাদায়ক হইতেছে আমাদের জন্য বুঝার ক্ষেত্রে। সো আর একটু বেটার হইতো না যদি হেক্স প্লটের মতো কোনো কিছু হইতো, যে আমরা কালারের মাধ্যমে বুঝতে পারতাম। এবং হ্যাঁ, সেটা করার একটা ওয়ে আছে। নর্মালি জয়েন্ট প্লটের ক্ষেত্রে যেহেতু এটা ম্যাটপ্লটলিব দিয়েই তৈরি, সেহেতু আমরা কিছু ম্যাটপ্লটলিবের কিওয়ার্ডসকেও এখানে পাস করতে পারি। সো ম্যাটপ্লটলিবের কেডি প্লট তৈরি করার জন্য আমরা এক্সট্রা একটা আর্গুমেন্টকে পাই যেটার নাম হচ্ছে ফিল, এবং এই ফিলের মাধ্যমে আমি আসলে বলতেছি যে কেডি প্লটের যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোকে ডেনসিটির হিসাবে ফিল করে দাও অথবা পূরণ করে দাও। এবং এটা করার সাথে সাথে এখন আমরা ক্লিয়ারলি আরেকটু ভালোভাবে বুঝতে পারবো যে কোথায় ডেনসিটিটা কত বেশি। সো এই কোণায় ডেনসিটিটা অনেক বেশি, তার মানে ক্লাস্টারটা এইদিকে বেশি, এবং এখানে যে ক্লাস্টারটা আছে এখানে একটা ক্লিয়ার ক্লাস্টার আছে, কিন্তু এটার ডেনসিটিটা খুবই কম। এবং এখন আমার কিউরিওসিটি হইতেছে তাহলে কি আমার পুরো ডাটাতেই কি এরকম ক্লাস্টারের ডিভাইড আছে কিনা। যদি থাকে তাহলে তো ভাই পুরাই সোনায় সোহাগা, আমি তো পুরাই ভাই হ্যাপি হয়ে যাবো, কারণ মডেল অটোমেটিক্যালি ভালো পারফর্ম করবে এবং আমার ওইদিকে খেয়ালই করতে হবে না। আমার ডাটা অলরেডি ক্লিনড অবস্থাতে আছে। বাই দ্য ওয়ে ক্লিনড অবস্থাতে আছে, এই কারণেই আমি ডাটাটাকে চুজ করছি। এই সিক্রেট কাউকে বলা যাবে না। সো SNS.pair প্লটের মাধ্যমে আমি আমার পুরো ডাটাটাকে দেখে নিতে চাই। সো ডাটা ইজ ইকুয়ালস টু ডাটা, রান করে দিব। ডাটার সাইজ যেহেতু একটু বড় সেহেতু একটু সময় লাগতে পারে, এবং হ্যাঁ আমি এখানে অনেকগুলা ক্লাস্টারই দেখতে পারতেছি, কিন্তু সবগুলা
প্লটের ক্ষেত্রেই এই গোল্লা প্লটটা আমি দেখতে পারতেছি, যেটা মাঝে মধ্যেই আমার ভিশনকে একটু ঘোলাটে করে দিতেছে, বুঝার ক্ষেত্রে ঝামেলা করতেছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে এই পুরোটাকে একটা কেডি প্লটে রূপান্তর করে দিব। সো কাইন্ড ইজ ইকুয়ালস টু কোটেশনের ভেতরে কেডি দিয়ে দিলাম, এবং আমি দেখব যে আমাদের টার্গেটের সাপেক্ষে কোনো ক্লাস্টার আছে কি না। সো এই ক্ষেত্রে কমা দিয়ে আমি হিউটাকে সেট করে দিব আমাদের টার্গেট কলাম, যেটা হচ্ছে ক্লিক অন অ্যাড। এন্ড আমি যদি রান করি তাহলে আমার মনে হয় যে এখানে আমি খুব স্পেসিফাইড একটা ডিভাইডকে দেখতে পারবো, যেটা আমাকে অনেক হেল্প করবে। এবং হ্যাঁ, আমরা এখানে খুব সুন্দরভাবে ডাটাটাকে ডিভাইডেড অবস্থাতে দেখতে পারতেছি আমাদের টার্গেট কলামের সাপেক্ষে। ক্লাস্টারগুলোকে আপনারা দেখতে পারতেছেন ভাই, কি সুন্দর করে ক্লাস্টারগুলো তৈরি করা আছে। অ্যান্ড প্রত্যেকটা জায়গাতে আমরা এই ডিভাইডটাকে খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি। সো আমার মনে হয় যে আর ডাটা অ্যানালাইসিস করার কোনো দরকার নেই, আমরা ডাইরেক্টলি আমাদের মডেলটাকে তৈরি করাতে চলে আসতে পারি। সো সবার প্রথম কাজ হবে স্প্লিট করা। সো ফ্রম sklearn ডট মডেল সিলেকশন ইম্পোর্ট করে নিব ট্রেন টেস্ট স্প্লিট। ট্রেন টেস্ট স্প্লিট মেথডটা আমাদেরকে 4টা সেট দিবে। প্রথমটা হবে এক্স ট্রেন, এবং আমি আগেই ফিচার এবং টার্গেটকে আলাদাই করিনি, আগে আমি এক্স ট্রেন নিয়ে বয়ে আসি। সো আমার আগে ফিচার এবং টার্গেটকে ডিফাইন করতে হবে। সো ফিচারগুলো হবে আমাদের ডাটা থেকে ড্রপ করে দিব কলামস, এবং কলামসের ভেতরে টার্গেট কলামটাকে লিখে দিব। টার্গেট কলাম হবে ক্লিকড অন অ্যাড, এবং এই কলামটা ড্রপ করে দিলে ডাটা ডট ড্রপ মেথড অটোমেটিক্যালি আমাদেরকে একটা ফুল ডাটা ফ্রেমকে ফেরত পাঠাবে শুধুমাত্র এই কলামটা ড্রপ করা অবস্থাতে, ফিচার্সে যেটা সেট হয়ে গেল। এবং আমি টার্গেটের ক্ষেত্রে এই কলামটাকে বের করে নিব। সো টার্গেট বানান ভুল করছি, TARGET ইজ ইকুয়ালস টু ডাটা ক্লিকড অন অ্যাড। এবং এখন আমি ট্রেন টেস্ট স্প্লিট থেকে 4টা জিনিসকে পাবো। প্রথম যে জিনিস হবে সেটা হবে এক্স ট্রেন, কমা দিয়ে আমি এক্স টেস্টকে নিয়ে নিব, কমা দিয়ে আমি ওয়াই ট্রেনকে নিয়ে নিলাম, এবং দেন ফাইনালি ওয়াই টেস্টকে এখানে নিয়ে নিলাম। অ্যান্ড নাও আমি ট্রেন টেস্ট স্প্লিট মেথডকে কল করব। এটার ভেতরে ফিচার এবং টার্গেটটাকে পাঠিয়ে দিতে পারি। সো ফিচার টার্গেট পাঠিয়ে দিছি। আমি ট্রেনিং সাইজকে সেট করে দিতে পারি লেটস সে 75 অথবা 70%। লেটস সে এটা 75%ই আমি সেট করে দিই। সো 75%-এ সেট করে দিলাম 0.70%, এবং আমি আবারও 70% বলছি, 75%-এ সেট করে দিলাম। অ্যান্ড দেন আমি এখানে র্যান্ডম স্টেটটাকে সেট করে দেবো 101-এ। যে কোনো একটা স্টেটে আপনারা সেট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। রান করে দিলাম, স্প্লিট হয়ে গেছে। অ্যান্ড নাও আমরা মডেলটাকে নিয়ে আসতে পারি। সো ফ্রম sklearn ডট লিনিয়ার মডেল ইম্পোর্ট করে নিব লজিস্টিক রিগ্রেশনকে। সো ইম্পোর্ট লজিস্টিক রিগ্রেশন, অ্যান্ড আমি মডেলটাকে তৈরি করে নিব। সো মডেল ইজ ইকুয়ালস টু লজিস্টিক রিগ্রেশন ব্রেকেট, এবং মডেল তৈরি হয়ে গেছে, এবং মডেলকে এখন আমি ট্রেন করতে পারি। সো মডেল ডট ফিট, অ্যান্ড আমি এটার ভেতরে এক্স ট্রেন এবং ওয়াই ট্রেনকে পাঠিয়ে দিতে চাই। সো ওয়াই ট্রেন সেটকে এখানে পাঠিয়ে দিলাম, রান করে দিব। আমার মডেল ট্রেনিং শেষ, অ্যান্ড এখন আমরা সুন্দরভাবে প্রেডিক্ট করে ফেলতে পারি। সো প্রেডিকশন ইজ ইকুয়ালস টু মডেল ডট প্রেডিক্ট মেথডকে ব্যবহার করব, এবং এটার ভেতরে আমরা টেস্ট ফিচার সেটকে পাঠিয়ে দিতে পারি। অ্যান্ড আমি প্রেডিকশনটাকে একটু দেখেও নিতে চাই যে কিভাবে প্রেডিকশন হয়েছে কিনা। হ্যাঁ, এখানে প্রেডিকশন হয়েছে ঠিকঠাক মতো। অ্যান্ড এখন আমি সিম্পলি ক্লাসিফিকেশন রিপোর্টটাকে তৈরি করে ফেলবো। সো ফ্রম sklearn ডট মেট্রিক্স ইম্পোর্ট করে নিব ক্লাসিফিকেশন রিপোর্ট মেথডটাকে, অ্যান্ড আমি এখন প্রিন্ট করে দিতে পারি আমাদের ক্লাসিফিকেশন রেকর্ডটা। অ্যান্ড এটার ভেতরে আমি অ্যাকচুয়াল ভ্যালুটাকে পাঠাবো, যেটা হবে ওয়াই টেস্ট অ্যান্ড PEST, কমা দিয়ে আমাদের মডেলের প্রেডিকশনস গুলাকে পাঠিয়ে দিলে আমাদের একটা ক্লাসিফিকেশন রিপোর্ট তৈরি হয়ে যাবে। অ্যান্ড অ্যামেজিং, ভেরি গুড। আমরা জাস্ট আমাদের ডাটাকে নিছি, এটাকে লজিস্টিক রিগ্রেশন মডেলে ঢুকাই দিছি, এবং আমাদের মডেলটা 91% অ্যাকিউরেসি দিতেছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি অ্যামেজিং, আমার বলতেই হবে। অ্যান্ড আমি এখানে একটু এক্সপেরিমেন্ট করতে চাই, কারণ আমি এই মডেল তৈরি করার সময় এর থেকেও বেটার রেজাল্ট পাইছিলাম। আমি জাস্ট একটু উপরে এসে আমাদের স্প্লিটটাকে আর একটু ডিফাইন করে দিব। এই ক্ষেত্রে আমাদের টেস্টিং স্প্লিটটা একটু ছোট হয়ে গেছে, আমি এটাকে 70% করে দিই, এবং সবকিছু আরেকবার রান করলে এখানে দেখতেছি যে আমাদের অ্যাকিউরেসিটা আরো বাড়তে পারে। অ্যান্ড এই ক্ষেত্রে আমি
ট্রেন সাইজটাকে আরেকটু ছোট করে দিব। যেহেতু আমাদের কাছে ডাটা যথেষ্ট পরিমাণে আছে ট্রেন করার জন্য, সেহেতু আমি এটাকে 65 করে দেই, দেখি কি হয়। সো 65% হবে আমাদের ট্রেনিং সাইজ। এন্ড আমি যদি রান করে দেই, না, আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমরা তেমন কোনো উন্নতি দেখতে পারতেছি না। লাস্ট একটা এক্সপেরিমেন্ট করব জাস্ট রিক্রিয়েট করার জন্য যে এটা ঠিকঠাকভাবে হয় কিনা। সো আমি 65% এর বদলে 67% এখানে দিয়ে দেখি কোনো কিছু হয় কিনা। যদি হয় তাহলে তো হইলো, না হলে এন্ড তো আপনারা এখানে একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন যে আপনার স্প্লিটের উপরে আসলে কত ইম্পর্টেন্ট ওয়েতে আপনার মডেলটা নির্ভর করে। আপনি আপনার ডাটাটায় যখন স্প্লিট করবেন তখন ওই স্প্লিটের মাধ্যমেই আপনার কিছু প্যাটার্ন বাদ পড়ে যেতে পারে। যেমন আমি যখন এটা নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম তখন আমি এই স্প্লিটটাকে সেট করে দিয়েছিলাম ফুললি 3 ভাগের 1 ভাগে, যে টেস্টের জন্য 3 ভাগের 1 ভাগ ডাটা থাকবে এবং বাকি সকল কিছু যাবে ট্রেনিং এর জন্য। এবং আমি 3 ভাগের 1 ভাগ করে দিছি ট্রেনিং সাইজকে, এখানে 67% হচ্ছে 3 ভাগের 1 ভাগ। এবং আমি যখন ট্রেন করতেছি আমাদের অ্যাকিউরেসিটা 98% পাওয়া যাইতেছে ব্যাপারটা, যেটা আমরা এর থেকে কমায়ও পাই নাই, এর থেকে বাড়ায়ও পাই নাই। এবং আরেকটা জিনিস যেটা আপনাদেরকে দেখাইতে চাই সেটা হচ্ছে এই র্যান্ডম স্টেট জিনিসটার কাজ। আমি এখন যতবারই রান করি না কেন আমার কোনো ধরনের চেঞ্জ হবে না এবং এটা আমি রিক্রিয়েট করতে পারবো বারবার, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এখানে যদি রান করায় দিই এটা চলতে থাকবে এবং আমরা বারবার এই 98%ই পাবো। এবং আমার পুরা নোটবুক রান হয়েছে আরেকবার এবং 98% পাইতেছি। কিন্তু আমি যদি জাস্ট র্যান্ডম স্টেটটাকে আমি এখান থেকে সরায় দিই এবং উপরের এই পেয়ার প্লটটা অনেক সময় নিতেছে, এটাকেও আমি আপাতত এখান থেকে কমেন্ট আউট করে দিলাম। অ্যান্ড আমি রিস্টার্ট করে আরেকবার রান করে দিব সকল কিছুকে। আমি একেবারে নিচে আসবো এবং দেখবো যে এটা 93% হয়ে গেছে। আমি আরেকবার রিস্টার্ট করে রান করব এবং এটা আবারও চেঞ্জ হয়ে যাবে। আমি আরেকবার রিস্টার্ট করে রান করব, এটা আবারও চেঞ্জ হয়ে যাবে। এবং র্যান্ডম স্টেট জিনিসটা আসলে এই বারবার অ্যাকুরেসি চেঞ্জ হওয়ার জিনিসটাকে থামায়া দেয়। সো এই ক্ষেত্রে আপনারা যদি এই ঝামেলা থেকে দূরে থাকতে চান তাহলে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে র্যান্ডম স্টেট ভ্যালুটা সেট করে দেওয়া ভালো। তাহলে আপনি আপনার মডেলটাকে রিক্রিয়েট করতে পারবেন। না হলে আপনি জানবেন না যে এটা আসলে কোন স্টেটের উপরে হইতেছে এবং আপনার ডাটাটা কিভাবে র্যান্ডমাইজ হয়ে তারপরে ট্রেন হয়েছে, এটা আপনি আসলে বুঝতে পারবেন না ঠিক মতো। সো এই ক্ষেত্রে অবশ্যই র্যান্ডম স্টেটটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভাই দেখেন, প্রিসিশন ওয়ান্স প্রেডিক্ট করার ক্ষেত্রে 99%, র্যান্ডম স্টেট আমার কোনটা ওইটা আমি নিজেও জানি না, কিন্তু অ্যাকিউরেসির দিক থেকে 96 এবং F1 স্কোরের দিক থেকেও 96%, যেটা খুবই ভালো। নর্মালি এমনটা হয় না। সো আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে এই প্রজেক্টটা বুঝাইতে পারছি এবং এখানে কিছু ভালো ভালো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি। ভিডিওটা অনেক বড় হয়েছে আমার মনে হইতেছে। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আর এই সকল ডাটা সেট সকল কিছু প্র্যাকটিস করার জন্য আমি আপনাদের জন্য কিছু ফাইলকে অলরেডি আমার গিটহাব রিপোতে তৈরি করে রাখছি এবং এক্সারসাইজ আকারে আপনারা এই প্রজেক্টটা করতে পারেন এবং সাথে সাথে সলিউশনটাও দেখে নিতে পারেন। এখানে আমি আরো কিছু এক্সট্রা জিনিস করার চেষ্টা করছি। সো ট্রাই ইট আউট। আমার গিটহাব রিপোর লিংক অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো পরের ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে।